হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। এবিসি একাডেমির কারেন্ট অ্যাফেয়ার্স এর নতুন সেশনে তোমাদের স্বাগত। এই কারেন্ট অ্যাফেয়ার্স সেশনে আমরা স্পেসিফিকলি যদি দেখি তাহলে তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষ করে যদি দেখো ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, সিজিএল, সিএইচএসএল এই সমস্ত পরীক্ষাগুলোতে যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক এবং ইভেন্টস গুলো তোমাদের পক্ষে গুরুত্বপূর্ণ হয়ে যায়, সেই টপিকগুলোকে আমরা ডেসক্রিপটিভ ম্যানারে আলোচনা করব, সেগুলোকে তোমাদের বোঝানোর চেষ্টা করব এবং তার সাথে সাথে সেই টপিক রিলেটেড কিছু এমসিকিউ ক্লাসে আমরা সলভ করব। তো এই ক্লাসেসটা আমাদের প্রতি উইকে আমরা কন্ডাক্ট করব এবং সেখানে আমরা প্রতি উইকে কিছু কিছু করে কারেন্ট অ্যাফেয়ার্সকে তোমাদের জন্য ডেসক্রিপটিভ ওয়েতে সেটাকে ডিসকাস করব। তো চলো আজকে আমাদের ক্লাসেস আমরা স্টার্ট করি। তো আজকে আমাদের যে ক্লাসেসটা আমরা স্টার্ট করতে চলবো সেটা যদি দেখি তাহলে এখন আমরা বর্তমানে যদি ভারতবর্ষ বা গোটা পৃথিবীর এই বিশেষ করে ট্রপিক্যাল রিজিয়নকে দেখি তাহলে এখানে আমাদের বলতে পারো যে মনসুনের পিক ফেস হচ্ছে। চারিদিকে যদি দেখো তাহলে হচ্ছে ফ্ল্যাশ ফ্লাড সমস্ত কিছু চলছে, চারিদিক বৃষ্টির জন্য গ্রিন হয়ে আছে। তো এবার যদি তোমাদের বলি যে কোনো পার্টিকুলার জায়গায় গ্রিন বা ন্যাচারাল ভেজিটেশন গ্রো করার জন্য কি কি তিনটে জিনিস মেন ফ্যাক্টরস, তাহলে আমরা যদি তিনটে মেন জিনিসকে বা মেন ফ্যাক্টরসকে আমরা কনসিডার করি তাহলে আমরা মেন পাবো হচ্ছে সোলার রেডিয়েশন বা সোলার ইনসুলেশন, সূর্যের আলো, নিউট্রিয়েন্টস যেটা প্ল্যান্টসরা সচরাচর সয়েল থেকে গ্যাদার করে এবং সেই নিউট্রিয়েন্টসকে অ্যাবজর্ব করার জন্য, সেই নিউট্রিয়েন্টসকে কনজিউম করার জন্য তাদের যেটা লাগবে সেটা হচ্ছে ওয়াটার। তো এই তিনটে জিনিস ভেরি এসেনশিয়াল ফর এনভায়রনমেন্ট। এই তিনটে জিনিসের ভিতরে যদি কোনো একটা জিনিস ল্যাক করে, কোনো একটা জিনিসের যদি ডেফিসিয়েন্সি স্টার্ট হয় তাহলে আমাদের এনভায়রনমেন্টে কোনো না কোনো প্রবলেম, কোনো না কোনো সমস্যা দেখা শুরু। তো আজকে আমাদের টপিক যদি দেখো তাহলে এইরকমই একটা ইভেন্টসকে নিয়ে আমরা স্টার্ট করব। তো একটা টাইম আছে যখন আমরা এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার কথা নিয়ে তো ভাবা তো শুরু করি, কিন্তু যে জিনিসটাকে আমরা অনেক পরে ভাবা শুরু করেছি সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ওয়েটল্যান্ডস বা বলতে পারো যে জলাভূমিকে প্রোটেক্ট করার কথা। একটা জলাভূমি যদি দেখো, একটা জলাভূমি বিভিন্ন ভাবে আমাদের এনভায়রনমেন্টকে সাপোর্ট দেয়। এক অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের মাধ্যমে, জলে যে মাছ এবং অন্যান্য জীবজগৎ আছে তাদের একটা ইকোসিস্টেমের মাধ্যমে। বহু জীবজগৎ যারা টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম বা জমিতে থাকে তারা সেই জলাভূমি থেকে জল এবং অন্যান্য খাবার সংগ্রহ করে বেঁচে থাকে। আবার সেখান থেকে যদি দেখো জল গ্রাউন্ড ওয়াটারকে রিচার্জ করে, মাটিতে জল রিচার্জ করছে এবং সেই জল প্ল্যান্টেশনকে গ্রো করছে। তাহলে একটা ওয়াটার বডির ভেরিয়াস ডাইমেনশনের ডাইনামিক ইম্প্যাক্ট আছে এই এনভায়রনমেন্ট। তো আজকের টপিকে আমরা সেই সেগমেন্টসকে নিয়ে আলোচনা করব, সেই কনফারেন্সকে নিয়ে আলোচনা করব, যে কনফারেন্স স্পেসিফিকলি এই পৃথিবীতে যে ইম্পর্টেন্ট ওয়েটল্যান্ডস গুলো আছে বা ইম্পর্টেন্ট জলাভূমি গুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করার কথা নিয়ে ভাবে। তো চলো আজকে আমাদের ক্লাসে স্টার্ট করা যাক। তো আজকে যে টপিকটা আমরা পড়ব সেই টপিকটা যদি দেখি মেনলি রিলেটেড টু রামসার কনভেনশন এবং রামসার কনভেনশন রিলেটেড তাদের যে কনফারেন্সেস আছে সেই কনফারেন্স। তো আজকে টপিকের হেডলাইনস তোমরা দেখতেই পাচ্ছ যে 15th মিটিং অফ দ্য কনফারেন্স অফ দ্য কন্ট্রাক্টিং পার্টিস টু দ্য কনভেনশন অন ওয়েটল্যান্ডস। তাহলে এখানে কি বলছে, এখানে মেন যদি দেখো তাহলে এখানে বলতে চাইছে আজকে যে নিউজটা আমরা আলোচনা করব সেই নিউজটাই 15th মিটিং, 15তম মিটিং হচ্ছে কার, এমন একটা কন্ট্রাক্টিং পার্টিস। কন্ট্রাক্ট মানে চুক্তিবদ্ধ কিছু লোক আছে, কিছু সমিতি আছে, কিছু বডিজ আছে, কিছু নেশনস আছে যারা কি করে প্রতি বছর বা কিছু সময় অন্তর অন্তর নিজেরা একত্রিত হয় এবং তাদের কিছু রেজুলেশন পাস করে এবং সেই রেজুলেশনকে তারা গোটা বিশ্বব্যাপী অ্যাডপ্ট করে। তো সেটা নিয়ে যদি দেখি তাহলে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে 15th এমন কোন একটা মিটিং যে মিটিং এ ওয়েটল্যান্ডকে প্রোটেকশনের ব্যাপারে ভাবা হয়েছে। তো অ্যাকচুয়ালি এই মিটিংটা আমাদের যদি দেখি এই মিটিংটা কোথায় হয়েছে, এই মিটিংটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের আসছে রামসার কনভেনশন। তো অ্যারাউন্ড 1971 প্রথম মানুষ ভাবা শুরু করে যে আমাদের এই এনভায়রনমেন্টকে যদি প্রোটেক্ট করতে চাই তাহলে আমাদের ওয়েটল্যান্ড গুলোকে প্রোটেক্ট করা দরকার এবং তখন একটা আমাদের কনফারেন্স হয় এবং সেই কনফারেন্সে যদি দেখি সেই কনফারেন্সের প্লেস ছিল হচ্ছে এক রামসার বলে একটা শহর যেটা হচ্ছে ইরান। এবং সেখানে তারা সমস্ত দেশগুলো বসে, সেই সমস্ত দেশগুলো বসে ওয়েটল্যান্ড বা জলাভূমির ইম্পর্টেন্সকে বিচার করে এবং সেই হিসাবে তারা একটা কনভেনশন বা চুক্তি স্বাক্ষরিত করে এবং সেই চুক্তিটা গোটা বিশ্ব অ্যাডপ্ট করে এবং তারা বলে যে হ্যাঁ সত্যি এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য এই ওয়াটার বডিগুলোকে প্রিভেন্ট করা অত্যন্ত দরকার। তো সেই রামসার কনভেনশন যদি দেখি, রামসার কনভেনশন অ্যাকচুয়ালি এস্টাবলিশ হয়েছিল কোথায়, এই কনভেনশনের মূল ভিত্তি রাখা হয়েছিল কোথায়, রামসার ইরানে। সেই জন্য এখানটায় এটা নাম পাই আমরা রামসার কনভেনশন। কবে এর এস্টাবলিশমেন্ট হয়েছিল, 1971 এবং পরবর্তীকালে যদি দেখি 1982 তে ভারতবর্ষ এর একটা সিগনেটারি বা মেম্বার হিসাবে অ্যাডপ্ট করে। তো এই রামসার কনভেনশনের মেন পারপাস কি ছিল, মেন কি কারণে তাকে অ্যাডপ্ট করা হয়, কি কারণে তাকে নেওয়া হয়, দ্য মেন গোল অফ দিস রামসার কনভেনশন ইজ দ্য কনজারভেশন অ্যান্ড ওয়াইজ ইউজ অফ ওয়েটল্যান্ডস। গোটা পৃথিবীতে যে ওয়েটল্যান্ডস গুলো আছে সেগুলোর প্রপার ইউটিলাইজেশন, সেগুলোকে যাতে
ডিগ্রেড না করে সেগুলোকে ইউজ করা যায় এবং সেগুলোকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে ইউটিলাইজ করতে পারি, সেটাই ছিল এই কনভেনশনের মেন ফান্ড। আচ্ছা, তো এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে আমার কার দরকার? এক, লোকাল বডিসেরও দরকার, ন্যাশনাল বডিসেরও দরকার এবং সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল কোঅপারেশনও আমাদের দরকার। তো এখানে এই সমস্ত বডিস গুলোকে এক জায়গায় নিয়ে আসা হয় এবং তাদের মেইন পারপাস কি ছিল? তাদের মেইন পারপাস ছিল হচ্ছে ক্রুশিয়াল ইকোসিস্টেম গুলোকে, যেগুলো ওয়াটার প্রোভাইড করে, সেগুলো প্রোটেক্ট করা। এগুলোকে প্রোটেক্ট করার সাথে সাথে কি হবে? সেখানকার হ্যাবিটেট বা যে সমস্ত জীবের সেই বাসস্থান এই ওয়েটল্যান্ডটা, সেটাও প্রোটেক্টেড হবে এবং সঙ্গে সেখানকার বায়োডাইভার্সিটি বা বায়োলজিক্যাল ডাইভার্সিটিও প্রোটেক্টেড হবে। এছাড়া আমাদের ওয়েটল্যান্ডস কি করে? এছাড়া ওয়েটল্যান্ডস আমাদের অস্বাভাবিক বৃষ্টি বা অতিবৃষ্টির সময় যে অতিরিক্ত জল, সেই অতিরিক্ত জলকে স্টোর করে, সেইগুলোকে ক্যাপচার করে আমাদের ফ্লাডকে কন্ট্রোল করে। যদি আমাদের জলাভূমির সংখ্যা কমতে থাকে তাহলে আমাদের ফ্লাড শো বাড়তে থাকবে। সেই জন্য যদি দেখো আস্তে আস্তে হিউম্যান পপুলেশন গ্রোথের সাথে সাথে যেহেতু জলাভূমির সংখ্যা কমতে থাকছে, জলাভূমি এনক্রোচ হয়ে যাচ্ছে, বুঝিয়ে ফেলা হচ্ছে, তো সেই জন্য শহরাঞ্চলে দিল্লি বলো এবং অন্যান্য জায়গায় বলো, যেখানে প্রপার ড্রেনেজ সিস্টেম নাই, সামান্য বৃষ্টির জন্য সেখানে কি হয়েছে? ফ্লাড আসছে। তাহলে এটা একটা আমাদের মেন আরবান ফ্লাডিং একটা মেজর ইম্পর্টেন্ট প্রবলেম। তার জন্য আমাদের যেটুকু ওয়েটল্যান্ড শহর এবং অন্যান্য জায়গায় বেঁচে আছে সেগুলোকে প্রোটেক্ট করা এসেনশিয়াল। এছাড়া ক্লাইমেট রেগুলেশন, যদি জানি যে অবশ্যই এটা তোমরা সবাই জানো যে ক্লাইমেটের একটা প্রপার মেনটেনেন্সের জন্য ওয়াটার বডিজ বা জলাভূমি কতটা গুরুত্বপূর্ণ। এছাড়া এর আদার বেনিফিটসও আছে। তাহলে মোদ্দা কথা পেয়ে গেলাম আমরা রামসার কনভেনশনের ব্যাপারে জানলাম। 71 সালে এটাকে 1971 এটাকে এস্টাবলিশ করা হয়েছিল রামসার শহরে। তার অবজেক্টিভ কি নিয়ে কি অবজেক্টিভ ছিল? যে পৃথিবীর বিভিন্ন ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এন্ড লোকাল বডিজকে একসাথে একত্রিত করা এবং তাদের মাধ্যমে বিভিন্ন ওয়াটার বডিকে প্রোটেক্ট করা। কি জন্য প্রোটেক্ট করা? কারণ এগুলো হচ্ছে ক্রুশিয়াল ফর ইকোসিস্টেমস। সেই ইকোসিস্টেমের বিভিন্ন হ্যাবিটেটস এর জন্য, বায়োডাইভার্সিটি মেইনটেনেন্সের জন্য, ফ্লাড কন্ট্রোলের জন্য, ক্লাইমেট রেগুলেশনসের জন্য এবং এছাড়া এর আদার্স ন্যাচারাল রিসোর্সের যে সোর্স সেটা মেইনটেনেন্সের জন্য। তো এরা কি করলো? এরা বললো যে আমরা একটা মিটিং বা রেজলিউশন নিয়ে এলেই হবে না, সময়ের সাথে সাথে যদি দেখি তাহলে জগৎ চেঞ্জ হচ্ছে, সময়ের সাথে সাথে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। তো সেই জন্য আমাদের যে রেজলিউশন আছে সেই রেজলিউশনটাও সময়ের সাথে সাথে চেঞ্জ হওয়া উচিত। এবং তারা ডিসাইড করলো যে এই পার্টি বা এই যে রামসারের যারা যারা পার্টি মেম্বার বা কন্ট্রাক্টিং মেম্বারসরা সাইন করেছিল, তারা প্রতি 3 বছর অন্তর অন্তর তারা এক জায়গায় বসবে এবং এক জায়গায় বসে তাদের যে রেজলিউশন বা তাদের যে মতামত বা যে ডিসিশনস গুলো ছিল সেই ডিসিশনস গুলোকে তারা রিভাইজ করবে এবং যার যে হিসাবে যার প্রয়োজনীয়তা আছে সেই হিসাবে তাকে ইনকর্পোরেট করবে। এবং এখানেই আসে হচ্ছে রামসার কনভেনশনের প্রতি 3 বছর অন্তর অন্তর রিভিশন। তো তোমাদের পরীক্ষায় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাবে। কেন? কারণ আমরা যদি রিসেন্ট দেখি তাহলে 2025-এ এই রামসারেরই 15th কনফারেন্স কন্ডাক্টেড হয়েছে এবং এই কনফারেন্সে দেখো আমরা তোমরা একটা নাম পাও COP15। এটা অ্যাকচুয়ালি একটা শর্ট ফর্ম। কিসের শর্ট ফর্ম? কনফারেন্স অফ দা কন্ট্রাক্টিং পার্টিস। কনফারেন্স মানে একত্র সমাবেশ। কার সমাবেশ? কন্ট্রাক্টিং পার্টিস। কন্ট্রাক্ট মানে চুক্তি। যে সমস্ত বডিজ, নেশনস এন্ড অর্গানাইজেশনস গুলো এই রামসার কনভেনশনে চুক্তিবদ্ধ হয়েছিল সেই সমস্ত পার্টিগুলোকে এক জায়গায় করা এবং তারা নিজেদের ভিতর আবার করে নতুন ডিসিশনস এবং রেজলিউশনস পাস করা, সেই মিটিংটাকে আমরা বলি হচ্ছে কপ। তাহলে ক্লিয়ার হলো? কনফারেন্স অফ দা কন্ট্রাক্টিং পার্টিস। তাহলে এটা COP15 মানে এটা কততম মিটিং? এটা হচ্ছে 15th মিটিং, যেখানে হচ্ছে এই রেজলিউশন নিয়ে ডেসক্রাইব করা। তো আমরা এটা এত ইম্পর্টেন্টের সাথে ইম্পর্টেন্সের সাথে কেন করছি? কারণ কি এখানে ভারতবর্ষের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেটা আমরা। তাহলে এবার দেখে নিই এই পরীক্ষার ক্ষেত্রে এটা কি কি ইম্পর্টেন্ট হতে পারে। প্রথম কথা, COP15 কত সালে এসছে? 2025। সেই জন্য 2025 এবং 26-এ যে সমস্ত এক্সাম গুলো আসবে সেই এক্সাম গুলোর জন্য COP15 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন কি আবার তুমি এর নিউজ পাবে 3 বছর পর। এবার সেকেন্ড আসি হচ্ছে এটা কোথায় অর্গানাইজ করা হয়েছিল। মেনলি যদি দেখি, মেনলি এটা জিম্বাবুয়ে অর্গানাইজ করা হয়েছিল এবং এটা অর্গানাইজ হয়েছিল 23rd to 31st জুলাই পর্যন্ত তার অর্গানাইজেশন হয়। এবং এই জিম্বাবুয়ের কোথায় অর্গানাইজ করা হয়েছে যদি দেখো তাহলে সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিম্বাবুয়ে একটা ওয়াটারফল আছে এবং গ্লোবালি এটা ভেরি ভেরি রেকগনাইজড ওয়াটারফল, দ্যাট ইজ ভিক্টোরিয়া ফলস, যেটাকে কোনো কোনো ক্ষেত্রে আমরা 360 ডিগ্রি ওয়াটারফলস বলে থাকি, যার চারিদিক থেকে জল পড়ছে এবং অসাধারণ একটা দৃশ্য এবং অসাধারণ সুন্দর একটা ওয়াটার বডি। তো এইখানেই হচ্ছে জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ওয়াটারফলস। এই ভিক্টোরিয়া ওয়াটারফলস এর কাছেই তোমার এই COP15 এর কনফারেন্স অর্গানাইজ করা হয়। ঠিক? তো
সেকেন্ড যে প্রশ্নটা আসছে যে এই COP15 যে অর্গানাইজ হলো, এই অর্গানাইজেশনের টোটাল বর্তমানে নাম্বার অফ মেম্বার্স কত আছে? তো বর্তমানে যদি এর মেম্বার্স দেখি তাহলে 172 মেম্বার্স বর্তমানে প্রেজেন্ট আছে। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদের আসে, যে প্রশ্নটা হচ্ছে যে প্রত্যেক বছর এই সমস্ত অর্গানাইজেশন গুলো কি করে, নিজেদের রেজুলেশন অ্যাডাপশনের সাথে সাথে তারা একটা থিম অ্যাডাপ্ট করে। থিম মানে বুঝতে পারছো, যেমন আমরা পাড়ায় পুজো দেখছি, পুজোর একটা থিম থাকে, তো বলতে পারো যে গোটা রেজুলেশনের একটা মেন বাক্য যেখানে পুরো রেজুলেশনটা ডেসক্রাইব করা হয়, এটাকে বলছি আমরা থিম। তো এখানে থিম হিসাবে কি দেওয়া হলো? থিম নেওয়া হলো হচ্ছে প্রোটেক্টিং ওয়েটল্যান্ডস ফর আওয়ার কমন ফিউচার্স। তাহলে বুঝতেই পারছো, পৃথিবীতে যদি ওয়েটল্যান্ডস বা জলাভূমি না থাকে, আস্তে আস্তে এনভায়রনমেন্ট ড্যামেজ হবে। এনভায়রনমেন্ট যদি ড্যামেজ হয়, আমরা বেঁচে থাকবো তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। তো এখানেই হচ্ছে থিম নেওয়া হলো প্রোটেক্টিং ওয়েটল্যান্ডস ফর আওয়ার কমন ফিউচার, আমাদের কমন ভবিষ্যৎকে বাঁচাবার জন্য। আমাদের এখানে কমন ভবিষ্যৎ মানে কার কার? এখানে পৃথিবীর কথা বলা হচ্ছে এবং আমাদের বলা হচ্ছে, এবং সঙ্গে সমস্ত জীব জগতের কথা বলা, যে আমাদের প্রত্যেকের ফিউচার কিন্তু কমন, একই সুতোয় বাঁধা আছে। সেই ফিউচারকে যদি আমরা বাঁচাতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ওয়েটল্যান্ডস গুলোকে প্রোটেক্ট করতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছি যে আমরা কোন নিউজ নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা এখানে জানতে পারলাম কি? আমরা এখানে জানতে পারলাম অ্যাবাউট রামসার কনভেনশনের ব্যাপারে, জানতে পারলাম তার কেন এটা নিউজে এসছে, কারণ কি রিসেন্ট 2025-এ এর মিটিং হয়েছে। সেখানে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে কোন থিম নিয়ে এটাকে অর্গানাইজ করা হচ্ছে। চলো এবার নেক্সট স্লাইডে। আচ্ছা, তো এই রামসার কনভেনশন যখন কন্ডাক্টেড হলো, এই রামসার কনভেনশন ভেরিয়াস, আমরা কি বললাম, প্রত্যেকটা কনভেনশন যখন বসে, প্রত্যেকটা কন্ট্রাক্টিং পার্টির যখন মিটিং বসে, তারা কিছু রেজুলেশন অ্যাডপ্ট করে। তো এখানেও যদি দেখি টোটাল 18টা রেজুলেশন অ্যাডপ্ট করা হয়েছিল, এবং সেই 18টা রেজুলেশনের মাধ্যমে তারা 4টে মেজর গোলকে অ্যাচিভ করবে বলে এটা ডিসাইড করেছে। তো এখানে যেটা প্রশ্ন আসে, হোয়াট আর দোজ গোলস, কি কি কোন 4টে গোলকে তারা অ্যাড্রেস করেছে? তো সব থেকে ফার্স্টে গোল ওয়ান কি ডিসাইড করা হয়েছে? অ্যাড্রেস অ্যান্ড রিভার্স ওয়েটল্যান্ড লস অ্যান্ড ডিগ্রেডেশন। কি বলছে? অ্যাড্রেস করা হবে, কোন জিনিসটাকে অ্যাড্রেস করা হবে, এবং তাকে কি করা হবে? রিভার্স করা হবে। কোন জিনিসটাকে রিভার্স করা হবে? ওয়েটল্যান্ড লসেস, যে জলাভূমির নষ্ট হচ্ছে বা জলাভূমি ক্ষয় হচ্ছে বিভিন্ন জায়গায় পপুলেশনের বৃদ্ধির জন্য, এনক্রোচমেন্ট অফ পপুলেশন জন্য আমরা তা হামেশাই শুনতে পাচ্ছি যে জলাভূমিকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এটা কি বলতে পারি? জলাভূমি যখন নষ্ট হয়ে যাচ্ছে, তাকে বুঝিয়ে ফেলা হচ্ছে, তাহলে তার হয়ে গেল এটা লসেস। তো এটাকে রিভার্স করতে হবে, মানে উল্টো করতে হবে, মানে জলাভূমি যেটা সংখ্যায় কমছিল তাকে বাড়াতে হবে। আর কি করতে হবে? তার ডিগ্রেডেশনকে আটকাতে হবে। ডিগ্রেডেশন মানে জলাভূমির যে জলের কোয়ালিটি, তার ইকোসিস্টেমের কোয়ালিটি, সেই ইকোসিস্টেমের কোয়ালিটিকে আবার ফিরিয়ে আনতে হবে। যেমন একটা ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম বা লেক যদি ধরো, ফ্রেশ ওয়াটার লেক, সেই লেকে যদি আমি বিভিন্ন ফ্যাক্টরির পলিউটেড এলিমেন্টস বা পলিউটেড কেমিক্যালস আমি সেখানে দিতে অ্যাড করতে থাকি, তাহলে আস্তে আস্তে সেটা কি হবে? ড্যামেজ হবে এবং তার ডিগ্রেডেশন হবে। তো বললো ফার্স্ট গোল যে আমাদেরকে এই দুটো প্রবলেম অ্যাড্রেস করতে হবে। একটা হচ্ছে ওয়েটল্যান্ডের লস, সেটাকে আমাদের রিভাইজ করতে হবে, সেটাকে বাড়াতে হবে। অ্যান্ড সেকেন্ড, ডিগ্রেডেশন অফ ওয়েটল্যান্ডস, যে জলাভূমির যে কোয়ালিটির পতন হচ্ছে, সেই কোয়ালিটির পতনটাকে আমাদের ঠিক। এবার আছে গোল টু। গোল টুতে কি বলছে? অ্যাচিভ দ্য ওয়াইজ ইউজ অফ ওয়েটল্যান্ডস থ্রু পলিসি প্ল্যানিং অ্যান্ড ইনক্লুসিভ পার্টিসিপেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কি বলছে? অ্যাচিভ দ্য ওয়াইজ ইউজ, ওয়াইজ মানে ব্রড ওয়েট এবং সঠিক ওয়েট। কি অ্যাচিভ করতে হবে? ওয়েটল্যান্ডকে সঠিকভাবে ইউজ করতে হবে, এবং কোনো জিনিসকে সঠিকভাবে ইউজ করতে গেলে কি লাগবে? আমাদের কিছু পলিসি প্ল্যান করতে হবে, এবং সেই পলিসিটা প্ল্যান করার সাথে সাথে আমাদের কি করতে হবে? আমাদের লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল সমস্ত রকম পার্টিসিপেশনকে ইনকর্পোরেট করতে হবে। এমন তো নয় যে আমেরিকা থেকে কোনো লোক এসে ভারতবর্ষের কোনো একটা ওয়েটল্যান্ডকে মডিফাই করতে হবে উইদাউট হেল্প অফ ইন্ডিয়া, পারবে না। তাহলে অবশ্যই আমাদের ভারতবর্ষের কোনো যদি জলাভূমিকে প্রোটেক্ট করতে হয়, হতে পারে সে রামসার কনভেনশনের মধ্যে থাকছে, কিন্তু এখানকার লোকাল অথরিটিকেও সেকে সমানভাবে সাপোর্ট দিতে হবে। তাহলে বললো যে একটা ওয়েটল্যান্ডকে যদি আমি ওয়াইজলি ইউজ করতে চাই, তাকে প্রপারলি ইউজ করতে চাই, সাস্টেনেবলি ইউজ করতে চাই, তাহলে আমাকে পলিসি এবং প্ল্যানিং করতে হবে, এবং সমস্ত রকম ইনক্লুসিভনেস দেখাতে হবে টু অল পার্টিস, সে লোকাল হোক, সে ন্যাশনাল হোক, সে ইন্টারন্যাশনাল। তাহলে ক্লিয়ার? থার্ড পয়েন্ট, গোল 3, conserve and manage wetlands of international importance effectively। বিশ্বের যে সমস্ত ইম্পর্টেন্ট ওয়েটল্যান্ডস আছে, যেগুলো গ্লোবালি রেকগনাইজ এবং পৃথিবীর ক্লাইমেটে বড় ইম্প্যাক্ট ফেলে, সেই সমস্ত ওয়েটল্যান্ডস গুলোকে কি করতে হবে? খুব গুরুত্বের সাথে সেগুলোকে প্রিজার্ভ করতে হবে, সেগুলোকে রক্ষা করতে হবে। যেমন যদি বলো অ্যামাজন রেন ফরেস্ট বলতে পারো, যেটা অ্যামাজন রিভারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আমাদের ভারতবর্ষের সুন্দরবন, সেও একটা ওয়েটল্যান্ডস বলতে পারো। ম্যানগ্রোভ ওয়েটল্যান্ডস ডেল্টা, সেটা বলতে পারো। তো ভেরিয়াস ইম্পর্টেন্ট ওয়েটল্যান্ডস আছে যেগুলো গোটা বিশ্বে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, সেগুলোকে প্রোটেক্ট করতে। এবার আছে গোল 4। কি বলছে?
এনহ্যান্স ইমপ্লিমেন্টেশন অফ দ্য কনভেনশন কি করতে হবে, বাড়াতে হবে, কি ইমপ্লিমেন্টেশন প্রয়োগ বা বলতে পারো অ্যাপ্লিকেশন বাড়াতে হবে দ্য কনভেনশন থ্রু সায়েন্টিফিক কোঅপারেশন, বিজ্ঞানের প্রযুক্তির ইনকর্পোরেশন করতে হবে এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে, ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, সংখ্যা আরো বাড়াতে হবে, অ্যান্ড রেজিং মানি। এবং অবশ্যই গোটা বিশ্বব্যাপী যদি এত বড় প্রজেক্ট আমাকে কন্ডাক্ট করতে হয় তাহলে আমাদের প্রচুর ক্যাপিটাল বা ফান্ড অ্যালোকেট করতে হবে। তাহলে মোদ্দা কথা কি বলা হলো, আমাদের কি কি করতে হবে, সায়েন্টিফিক কোঅপারেশন আনতে হবে, সায়েন্টিফিক ইনভলভমেন্ট আনতে হবে, টেকনোলজির ইনভলভমেন্ট আনতে হবে, আমাদের পরিমাণ ওয়েটল্যান্ডস এর পরিমাণ বাড়াতে হবে, আমাদের ক্ষমতা বাড়াতে হবে, হিউম্যান রিসোর্স বাড়াতে হবে, এন্ড থার্ড আমাদের কি করতে হবে, মানি পাওয়ার রেজ করতে হবে টু ম্যানেজ দোজ ওয়েটল্যান্ডস। তো দোজ আর দ্য ফোর মেজর ইম্পর্টেন্ট গোলস যেগুলো কি আমাদের COP15 বা কনফারেন্স অফ কন্ট্রাক্টিং পার্টিজ এর কনফারেন্সে অ্যাডপ্ট করা হলো। চলো এবার দেখি নেক্সট। তো এটা আমরা ইন্ডিয়ান এক্সামের পার্সপেক্টিভে এতটা ইম্পর্টেন্টের সাথে কেন পড়ছি, কারণ এখানে ভারতবর্ষ যদি দেখি এই COP15 কে আমরা কি বললাম একটু আগে যে রামসার কনভেনশনে ভারতবর্ষ যদি দেখো তাহলে 1982 তে সিগনেটারি হয়েছিল বা সেখানে সাইন করে তার পার্টিসিপেটিং মেম্বার্স হয়েছিল। তাহলে অবভিয়াসলি COP15 এর যে পার্টি অর্গানাইজ হচ্ছে সেই অর্গানাইজেশনে সে ভারতবর্ষ গিয়েছিল, ভারতবর্ষ সেখানকার মেম্বার। তো ভারতবর্ষ এখানে তার কিছু রেজুলেশন এখানে প্রস্তাবিত করে, মানে এই মিটিং এ প্রস্তাবিত করে, এবং সেই রেজুলেশনটা এখানে যে টোটাল 172 কান্ট্রিজ আছে, 172 মেম্বার্স আছে, তাদের সবার দ্বারা 100% ভোটের সাথে অ্যাডপ্টেড, এবং সেই জন্য ভারতবর্ষের এই রেজুলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায়। এবং কিন্তু তাছাড়াও তার একটা গুরুত্ব আলাদা আছে, সেটা আমরা ডিসকাস করি। তাহলে দেখো চলো দেখে নি, ইন্ডিয়াস রেজুলেশন অন প্রমোটিং সাস্টেনেবল লাইফস্টাইল ফর দ্য ওয়াইজ ইউজ অফ ওয়েটল্যান্ডস। কি বলছে, ভারতবর্ষে একটা প্রপোজাল বা রেজুলেশন দিচ্ছে, সেই রেজুলেশনে কি বলা হচ্ছে, বলছে প্রমোট করতে হবে কাকে, সাস্টেনেবল লাইফস্টাইল। সাস্টেনেবল লাইফস্টাইল মানে এমন ধরনের লাইফস্টাইল বা এমন ধরনের উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের তাদের চাহিদাকে পূরণ তো করবেই, সঙ্গে সঙ্গে বর্তমান যে প্রজন্ম আছে তাকে তারও চাহিদা পূরণ করবে। যেমন একটা আমি এক্সাম্পল দিচ্ছি, আমরা যেমন আজকের যুগে সুন্দরবনে যদি যাই তাহলে সুন্দরবনে আমরা কি এখনো বাঘ দেখতে পাই। আমাদের থেকে আগে 10 বছর বা 20 বছর আগে যারা গেছে তারা যে পরিমাণ বাঘ দেখতে পেতো তার সংখ্যা অনেক বেশি। আজকে আমরা যখন যাচ্ছি সেই বাঘের সংখ্যা অনেক কম। কেন কমে এসছে, কেন কি লাস্ট 10 to 20 ইয়ার্স যদি দেখি ফরেস্টের প্রচুর এক্সপ্লয়টেশন হয়েছে, এক্সপ্লয়টেশনের সাথে সাথে প্রচুর গাছপালা জঙ্গল ধ্বংস হয়েছে, তার সাথে সাথে বাঘের সংখ্যা কমছে। তাহলে এই যে কোনো প্ল্যানিং ছাড়া এক্সপ্লয়টেশনের জন্য কি হচ্ছে, এনভায়রনমেন্টের উপর ইম্প্যাক্ট পড়েছে, ফরেস্টের উপর ইম্প্যাক্ট পড়েছে, বাঘের সংখ্যা কমছে। এবার আমরা যদি এখন এই জিনিসটাকে ফলো করে চলি তাহলে আজ থেকে 20 বছর বা 30 বছর পরের যে জেনারেশন আসবে সে কিন্তু আর বাঘই দেখতে পাবে না সুন্দরবনে। তাহলে কি এটাকে আমি বলতে পারি যে আমি যে জিনিসটা উপভোগ করছি সেই জিনিসটা কি সে উপভোগ করতে পারলো, আজ থেকে পরের 25 বছর পরের জেনারেশন পেলো না। তাহলে বলছে আমাদের ডেভেলপমেন্ট এমন হওয়া উচিত যে ডেভেলপমেন্টে আমি যে জিনিসটাকে ফিল করছি, যে জিনিসটাকে উপভোগ করছি, দেখছি, এনজয় করছি, সেটা যেন আজ থেকে 25 বছর 30 বছর 50 বছর পরের জেনারেশনও সেম ভাবে এনজয় করে। তাহলে গ্রোথ মডেল এমন গ্রোথ মডেল যে মডেল এখনকার জেনারেশনের সমস্ত রকম দরকার এবং চাহিদাকে তো মেটায়, সঙ্গে এমন ভাবে রিসোর্স গুলোকে ইউজ করে যাতে সেটা দীর্ঘদিন পর্যন্ত সাস্টেন করে বা বেঁচে থাকে এবং আগামী জেনারেশনকেও সে সমস্ত রকম ভাবে স্যাটিসফাই করতে পারে। দ্যাট ইজ কল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে এখানে কি বলছে, প্রমোটিং সাস্টেনেবল লাইফস্টাইল, এমন টাইপের লাইফস্টাইল মেনটেন করো যে লাইফস্টাইল তোমার সমস্ত জিনিসকে তো স্যাটিসফাই করবে, কিন্তু আগামী যে জেনারেশন আসছে সেই জেনারেশনেরও সমস্ত রিসোর্স যেগুলো তাদের প্রাপ্য সেগুলোকেও মেনটেন করবে বা রেখে দেবে। এবং এই যে রেজুলেশন ভারতবর্ষ নিয়ে এসেছিল সেটা সেখানকার 172 কান্ট্রি সবার দ্বারা সেটা অ্যাকসেপ্টেড হয় এবং এটা তাদের মেইন রেজুলেশনের ভেতর একটা পার্ট হিসাবে কনসিডার করা হয়। তো ভারতবর্ষ অ্যাকচুয়ালি এই যে কনসেপ্টটা নিয়ে এসছে এই কনসেপ্টটা কিন্তু ভারতবর্ষ যে 2025-এ নিয়ে এলো তা না। এই কনসেপ্টটা যদি দেখি তাহলে ভারতবর্ষ অ্যারাউন্ড 2021-এ প্রথমবারের জন্য এই কনসেপ্টটা নিয়ে এসেছিল এবং সেই কনসেপ্টটা নিয়ে এসেছিল COP26। এবার বলবে তাহলে স্যার এক্ষুনি যে আমরা COP15 পড়ছি সেখান থেকে COP26 কি হলো? COP26 কপের মানে আমি কি বললাম, কনফারেন্স অফ কন্ট্রাক্টিং পার্টিস। তাহলে কন্ট্রাক্ট কি আর শুধু একটা কোম্পানির তরফ থেকে হয় না, মাল্টিপল কোম্পানির তরফ থেকে হতে। তো এখানে যে COP26 এর কথা বলা হচ্ছে সেটা আর কিছুই না, এটা অন ক্লাইমেট চেঞ্জ। এটা COP26 কিসের কথা বলা হচ্ছে,
ক্লাইমেট চেঞ্জ। তো 2021-এ যদি দেখি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা মিটিং হয়, এবং সেই মিটিং এ ভারতবর্ষ যদি দেখি একটা নতুন মিশন লঞ্চ করে। সেই মিশনটার নাম হচ্ছে লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। ইন্ডিয়াস মিশন লাইফ, এটাকে মিশন লাইফ বলা হচ্ছে। লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট ইজ এ ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল ক্যাম্পেইন লঞ্চড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এট COP26 ইন গ্লাসগো। ঠিক আছে, তো এই মিটিংটা COP26 এর মিটিংটা অ্যাকচুয়ালি কিসের উপর ছিল? অ্যাকচুয়ালি ছিল হচ্ছে ইউনাইটেড নেশনস এর দ্বারা অর্গানাইজ হয়, এবং মিটিং এর মেন এজেন্ডা কি থাকে? ক্লাইমেট চেঞ্জ। COP15 কিসের উপর অর্গানাইজ হয়েছিল? COP15 অর্গানাইজ হয়েছিল রামসার কনভেনশনের 15তম মিটিং। আর এখানে COP26 কিসের উপর অর্গানাইজ হচ্ছে? এটা হচ্ছে ইউনাইটেড নেশনস এর দ্বারা অর্গানাইজেশন, যে ক্লাইমেট চেঞ্জকে মাথায় রেখে মিটিং ঠিক করে। ঠিক আছে, তো এখানে কি বলা হলো যে ভারত সরকার এই COP26 এর গ্লাসগোর মিটিং এ সে একটা স্কিম লঞ্চ করে, বা বলতে পারো একটা প্রপোজাল দেয়। সেই প্রপোজালটার নাম কি দেয়? লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। এবং এই সেই লাইফস্টাইল ফর এনভায়রনমেন্টে কি প্রজেক্ট করে? বলে যে মানুষের লাইফস্টাইলটাই এমন হবে যে সে নেচারকে কখনো এক্সপ্লয়েট করবে না। সেই লাইফস্টাইলটা এমন হবে, সেই লাইফস্টাইলটাই হবে সাস্টেনেবল, যেখানে সে রেশনালি নেচারের সাথে বিহেভ করবে এবং নেচার থেকে ততটুকুই জিনিস নেবে যতটুকু নেচারকে এক্সপ্লয়েট করবে। তাহলে চলো দেখি কি বলছে। কিসের জন্য এটা করা হয়েছিল? টু এনকারেজ ইন্ডিভিজুয়ালস, কমিউনিটিজ এন্ড ইনস্টিটিউশন টু অ্যাডপ্ট এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি সাস্টেনেবল হ্যাবিটেট ইন ডেইলি লাইফ। মানে প্রতিদিনকার জীবনে তুমি যে কাজগুলো করছো সেই কাজগুলোই হবে রেশনাল এবং সাস্টেনেবল। সেগুলোকে তুমি সাস্টেনেবলি করবে যাতে এনভায়রনমেন্ট ডিগ্রেডেড না। তো এই স্কিমের অবজেক্টিভ কি ছিল, ভিশন কি ছিল, চলো দেখি। এই মিশন বা এই যে তোমার মিশন লাইফ, সেই মিশনের যে মেইন অবজেক্টিভ ছিল সেইগুলো ছিল হচ্ছে মিশন লাইফ এইমস টু মোবিলাইজ অ্যাটলিস্ট 1 মিলিয়ন ইন্ডিয়ানস অ্যান্ড গ্লোবাল সিটিজেন্স বিটুইন 2022 to 2028 টুয়ার্ড সাস্টেনেবল অ্যাকশন। কি বলছে যে ভারত সরকার বললো যে আমি দেশে এবং গোটা বিশ্বে এই জিনিসটাকে এমন ভাবে প্রমোট করব, এবং আমরা টার্গেট রাখবো যে 2022 থেকে 2028 এর ভেতর আমরা পৃথিবীর 1 বিলিয়ন মানে কম বেশি 100 কোটি মানুষকে এমন একটা লাইফস্টাইলে মুভ করাতে পসিবল হব যে লাইফস্টাইলে তারা এনভায়রনমেন্টকে কোনো রকম ড্যামেজ করবে না, সাস্টেনেবলি ডেভেলপমেন্টের মধ্য দিয়ে চলবে, এবং যেখানে এনভায়রনমেন্টও প্রোটেক্টেড থাকবে এবং তারা নিজেদের সমস্ত রিসোর্সও নেচার থেকে কনজিউম করবে। এটা ছিল তাদের প্রথম অবজেক্টিভ। সেকেন্ড অবজেক্টিভ কি ছিল? at least 80% of all Indian villages and urban local bodies are projected to become environment friendly by 2028। বলছে যে ভারতবর্ষের যত ভিলেজ এন্ড আরবান লোকাল বডিজ আছে, ভারত সরকার কি করবে? ভারত সরকার টার্গেট নিচ্ছে যে 2028 আস্তে আস্তে 80% অফ দ্য ভিলেজ এন্ড আরবান বডিজ মানে শহরাঞ্চলের যে বডিজ গুলো আছে, অর্গানাইজেশন গুলো আছে, তাদেরকে কি করবে? এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বানিয়ে দেবে। এটা ছিল তার সেকেন্ড টার্গেট। এবং তৃতীয় টার্গেট কি ছিল? দ্য কোর ফিলোসফি ইজ মাইন্ডফুল অ্যান্ড ডেলিবারেট ইউটিলাইজেশন। মাইন্ডফুল মানে বুদ্ধি দিয়ে, রেশনালি, যুক্তি সহকারে এবং ভালোভাবে, মাইন্ডফুলি এবং ডেলিবারেট হয়েছে, যুক্তি দিয়ে যথাযথ উপায়ে ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্স করবে, নাকি ইনস্টেড অফ মাইন্ডলেস অ্যান্ড ডিস্ট্রাকটিভ কনজাম্পশন, নাকি এমন কনজাম্পশন করবে যে কনজাম্পশনটা কি করবে? যে কনজাম্পশনটা কোনো যুক্তি নাই এবং যেটা এনভায়রনমেন্টকে কন্টিনিউয়াসলি ড্যামেজ করে যাবে এবং সেটা ডিস্ট্রাকটিভ। তাহলে মোদ্দা কথা কি? থার্ড অবজেক্টিভ কি ছিল? থার্ড অবজেক্টিভ হচ্ছে যুক্তি দিয়ে, রেশনালি, বুঝে শুনে এনভায়রনমেন্টকে এমন ভাবে ইউটিলাইজ করো, এমন ভাবে রিসোর্স গুলোকে ইউজ করো যাতে সেটা দীর্ঘদিন লং লাস্ট করে, নাকি এমন রাস্তা নাও যে রাস্তায় এনভায়রনমেন্ট খুব তাড়াতাড়ি ড্যামেজ হয় এবং রিসোর্স খুব তাড়াতাড়ি শেষ হয়, আগামী প্রজন্মের জন্য কিছু না থাকে। তো এটা ছিল হচ্ছে থার্ড অবজেক্টিভ। আচ্ছা, এখানে আরেকটা জিনিসকে বলা হয়, এখানে আরেকটা জিনিস বলা হয় যে এই কনজাম্পশন এভরিওয়ান, সবাইকে কি হতে হবে? টু বিকেম প্রো প্ল্যানেট পিপল। প্রো প্ল্যানেট মানে এমন সিস্টেমে যাও যে সিস্টেমে আমাদের প্ল্যানেট ওভারঅল ভালো থাকবে বা গ্রো করবে। প্রো প্ল্যানেট, প্ল্যানেটের প্রতি কি হবে? তোমার প্রপার বলতে পারো যে প্ল্যানেটের প্রতি তোমার কি থাকবে? প্রো প্ল্যানেট বলতে গেলে তুমি বলতে পারো, প্রো কথাটা আমরা ইউজ করি কি? যে কেউ কারোর দিকে যথাযথ এক্সপার্ট। এখানে প্রো প্ল্যানেট মানে তোমার
প্রোগ্রাম এন্ড ফিচার্স গুলো এমন হবে যেটা হচ্ছে প্ল্যানেটের দিকেই কনসেন্ট্রেটেড হবে, পলিসিজ এমন হবে যেটা প্ল্যানেট এবং মানুষকে মাথায় রেখেই তৈরি হবে। ক্লিয়ার হলো? তাহলে এটা ছিল আমাদের বেসিক্স। তো এখানে যদি দেখি, এখানে মেন 7খানা কনসেপ্ট নেওয়া হয়, যেটা হচ্ছে প্রজেক্ট লাইফের আন্ডারে আসে। সেটা হচ্ছে রিডিউস ওয়েস্ট, ওয়েস্টকে রিডিউস করতে বলা হচ্ছে, রিডিউস ই ওয়েস্ট, ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল ওয়েস্টকে রিডিউস করতে বলা হচ্ছে, অ্যাডপ্ট হেলদি লাইফস্টাইল, হ্যাপাজার্ড লাইফস্টাইল, জাঙ্ক ফুড ছেড়ে হেলদি লাইফস্টাইলকে অ্যাডপ্ট করা হচ্ছে, যেখানে ফিজিক্যাল এক্সারসাইজ, যোগা, ভেরিয়াস অ্যাক্টিভিটিস মধ্যে তোমাকে থাকতে বলা হচ্ছে। অ্যাডপ্ট সাস্টেনেবল ফুড সিস্টেম, যথাযথ ফুড সিস্টেমকে অ্যাডপ্ট করতে বলা হচ্ছে, যে ফুড সিস্টেমটা লং লাস্টিং এবং যেটা বেশি দিন চালানো যাবে। সে নো টু সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যদি দেখো তাহলে এনভায়রনমেন্টের পলিউশনের আমাদের ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর যদি দেখো তাহলে হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, এই প্লাস্টিকগুলোকে একবার ইউজের পর দ্বিতীয়বার রিইউজ করা যায় না, সেই ধরনের প্লাস্টিকের ইউজগুলোকে বর্জন করা। সেভ ওয়াটার, জলকে সেভ করো, কেন কি এটা হচ্ছে এনভায়রনমেন্টের ওয়ান অফ দ্য মেজর পিলার যেটা এনভায়রনমেন্টকে টিকিয়ে রাখে। এবং সেভ এনার্জি, এনার্জিকে স্টোর করে এনার্জিকে যথাযথ ইউজ করো, সেটাকে ওয়েস্ট করো না। দ্যাট আর দ্য মেজর 7 পিলার যেগুলোর উপর প্রজেক্ট বা স্কিম লাইফ দাঁড়িয়ে আছে। এবার এই সেগমেন্টসে যদি দেখি, এই সেগমেন্ট থেকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে। এক, টোটাল রামসার কনভেনশনের আন্ডারে যদি দেখি তাহলে কতগুলো সাইটস আছে। প্রেজেন্টে যদি দেখি 2544টা সাইট আছে, এটা তোমাদের ক্ষেত্রে জেনে রাখো বেসিক। যে জিনিসটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে ভারতবর্ষ কবে মেম্বার হয়েছিল। আমরা আগেই বলেছি 1 ফেব্রুয়ারি 1982 প্রথমবার ভারতবর্ষ রামসার কনভেনশনের মেম্বার হয়। এবার আসি 2025 পর্যন্ত ভারতবর্ষে কতগুলো রামসার সাইটস আছে, অ্যারাউন্ড 91 সাইটস আছে। এটা হচ্ছে 2025-এর ডেটা। এবার 2025-এর আজকে পর্যন্ত, বছরের শেষ হতে আরো কিছু অ্যাডিশন হতে পারে, প্রত্যেক বছরে এই ডেটাটা চেঞ্জ হয়, এই ডেটাটা তোমরা সময় সাথে সাথে আপডেটেড রাখবে। আচ্ছা, এবার যদি জিজ্ঞেস করে, যেখান থেকে মেজরিটি কোশ্চেন আসবে, যে লেটেস্ট যে রামসার সাইটস ভারতবর্ষে অ্যাডিশন হয়েছে সেই জায়গা যদি দেখি, সেটা হচ্ছে দুটোই আমরা পাচ্ছি রাজস্থানে। রাজস্থানের দুটো ডিস্ট্রিক্ট পাচ্ছি, একটা হচ্ছে পালোদি। সেই পালোদিতে একটা আমাদের লেক পাই যেখানে প্রচুর বলতে পারো যে পরিযায়ী পাখিরা আছে, দ্যাট ইজ কিচন। এন্ড সেকেন্ড যে ওয়াইল্ড লাইফ বলতে পারো যে ওয়েটল্যান্ডস পাচ্ছি, সেই ওয়েটল্যান্ডটা পাচ্ছি আমরা উদয়পুরের, সেটা হচ্ছে মিনা। এই দুটো ওয়েটল্যান্ড রিসেন্টলি আমাদের দেখো তাহলে অ্যাডিশন হয়েছে, এবং এই দুটো অ্যাডিশন হওয়ার পরই বর্তমানে আমাদের ওয়েটল্যান্ডের সংখ্যা হয়েছে 90। তাহলে মনে রাখবে যে দুটো নতুন সাইট অ্যাডিশন হয়েছে, সেটা হচ্ছে এক পালোদি ডিস্ট্রিক্টের কিচন আর একটা হচ্ছে উদয়পুর ডিস্ট্রিক্টের মিনা, এবং দুটোই হচ্ছে আমাদের রাজস্থানের ভেতর থেকে আসছে। আচ্ছা, চলো এখান থেকে কিছু এমসিকিউ, যে টাইপের এমসিকিউ আসতে পারে চলো দেখে নিই কি কি। ফার্স্ট আসতে পারে, হুইচ কান্ট্রি হোস্টেড দ্য COP15 মিটিং অফ দ্য রামসার কনভেনশন। কোন কান্ট্রি COP15 এর মিটিং কে হোস্ট করছে? তাহলে তোমরা এতক্ষণ সবাই বুঝতে পেরেছো এবং খুব ইজিলি অ্যান্সার করতে পারবে, দ্যাট ইজ জিম্বাবুয়ে। সেকেন্ড, এখান থেকে আরো আসতে পারে কোশ্চেন, যদি দেখো যে কোন ওয়াটারফলের পাশে হয়েছে সেটাও আসতে পারে, ভিক্টোরিয়া ওয়াটারফলস, তোমরা এখানে মেনশন করে রাখতে পারো, সাইডে নোটস তোমরা নিয়ে রাখো। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ রামসার কনভেনশন? রামসার কনভেনশনের প্রাইমারি অবজেক্টিভ কি? রামসার কনভেনশনের প্রাইমারি অবজেক্টিভ যদি দেখো, এটা বহুবার কোশ্চেনে আগেও এসেছে, আগামী দিনেও আসবে, কেন কি এটা এনভায়রনমেন্টের ওয়ান অফ দ্য মেজর ইম্পর্টেন্ট টপিকস গুলোর ভিতর আছে। তো মেন যদি দেখো কি কি পয়েন্টস দিয়েছে, সেটা হচ্ছে কনজারভেশন অফ এন্ডেঞ্জার্ড অ্যানিমেলস অনলি, না। কনজারভেশন এন্ড ওয়াইজ ইউজ অফ ওয়েটল্যান্ডস গ্লোবালি, ইয়েস। তাহলে তারপর কি বলছে, প্রোটেকশন অফ ফরেস্ট, শুধু প্রোটেকশন অফ ফরেস্ট করে না, করে না, ওয়েটল্যান্ডস এর প্রোটেকশন করে। ম্যারাইন বায়োডাইভার্সিটি কনজারভেশন, শুধু ম্যারাইন ডাইভার্সিটি কনজারভেশন করে না, ফ্রেশ ওয়াটার এবং ম্যারাইন দুটোকেই করে। তাহলে এখানে আমরা কারেক্ট অপশন পেয়ে যাচ্ছি কি, সেটা হচ্ছে কনজারভেশন এন্ড ওয়াইজ ইউজ অফ ওয়েটল্যান্ডস গ্লোবালি। আমাদের অপশন চলে এলো বি। ঠিক আছে, তাহলে এটা গেল দুটো কোশ্চেন। চলো আর দুটো কোশ্চেন দেখি আমরা। এবার বলছে at COP15 which important theme or resolution were adopted by member countries? কি থিম অ্যাডপ্ট করা হয়েছিল? তোমরা এখনই সবাই পড়লে থিম কি নেওয়া হয়েছিল? প্রমোশন অফ সাস্টেনেবল লাইফস্টাইল ফর ওয়াইজ ইউজ অফ দ্য ওয়েটল্যান্ডস, আর প্রোটেক্টিং ওয়েটল্যান্ডস ফর আওয়ার কমন ফিউচার্স, এক্সপেন্ডিং ওয়েটল্যান্ডস ফার্মিং, এন্ড অপশন এ ছিল আরবান ডেভেলপমেন্ট অন ওয়েটল্যান্ডস। তাহলে এখানে কোন অপশনটা তোমাদের কারেক্ট মনে হচ্ছে? তোমরা একটু থিম পড়ে এসছো, প্রোটেক্টিং ওয়েটল্যান্ডস ফর কমন ফিউচার, যেটা আমরা এক্সপ্লেন করলাম একটু আগে।
যে এনভায়রনমেন্ট, প্ল্যানেট এবং হিউম্যান সবারই জন্য যদি দেখো ফিউচার কমন, যদি আমরা ওয়েটল্যান্ডকে প্রোটেক্ট না করি তাহলে সবারই ফিউচার কমন, সেটা হচ্ছে ধ্বংসের পথে যাচ্ছে। এবার আসি নেক্সট কোশ্চেন, হাউ অফেন ডাজ দ্য কনফারেন্স অফ দ্য কন্ট্রাক্টিং পার্টিজ কপ টু দ্য রামসার কনভেনশন টিপিক্যালি মিট? কত বছর পর পর রামসার কনভেনশন চুক্তিকারী দলগুলি বা পক্ষগুলি সাধারণত কত বছর অন্তর অন্তর তারা একসাথে মিটিং এ বসে? এটা এক্ষুনি পড়লে, তারা প্রত্যেক 3 বছর অন্তর অন্তর মিটিং এ বসছে। তাহলে এই টপিকটা যেটা আমরা করলাম, দ্যাট ইজ আওয়ার ফার্স্ট টপিক, এটা আমাদের প্রথম টপিক, এটা আমরা কমপ্লিট করলাম। এবার আসি আমাদের সেকেন্ড টপিক। সেকেন্ড টপিকটা যদি বলো তাহলে প্রথম টপিক থেকে আমরা যেতে পারি, প্রথম টপিককে কানেক্ট করে যেতে পারি। এই যে পৃথিবীতে সব সময় ভূত্বকের উপর যে পরিবর্তন হচ্ছে, কোথাও ফরেস্ট ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, কোথাও স্নো মেল্ট হয়ে চলে যাচ্ছে, কোথাও যদি দেখো ভূমিকম্পের জন্য আর্থ ডিগ্রেড হয়ে যাচ্ছে, আর্থ বসে যাচ্ছে নিচে, সেখানে হোল হয়ে যাচ্ছে, হোল ক্রিয়েশন হচ্ছে, কোথাও সমুদ্র অনেক এক্সটেন্ড করে যাচ্ছে, কোথাও সমুদ্র ছোট হয়ে যাচ্ছে, ভূপ্রকৃতির উপর যে বিভিন্ন ধরনের চেঞ্জ ক্রমাগত হয়ে চলেছে, এই চেঞ্জগুলো কোনো একটা দেশের পক্ষে অবজার্ভ করা পসিবল না। এটাকে তখনই অবজার্ভ করা পসিবল যখন এটাকে আমরা কোন স্পেস থেকে অবজার্ভ করবো এবং পৃথিবীর উপর চেঞ্জগুলোকে থরলি ফলো রাখবো ডে বাই ডে। তো এই জিনিসটাকে মাথায় রেখেই পৃথিবীর দুটো দেশ এক জায়গায় আসে এবং বলতে পারো পৃথিবীর দুটো ইম্পর্টেন্ট স্পেস এনার্জি তারা এক জায়গায় আসে এবং এই প্রজেক্টটাকে করার কথা ভাবে। বর্তমানে এই দুটো দেশের ভেতর সম্পর্কের যদি দেখো সম্পর্কের তিক্ততা চললেও তারা এই প্রজেক্টটা একসাথে করেছে এবং সেটা যদি দেখো সম্পর্কের তিক্ততা হওয়ার আগে, দ্যাট ইজ ইউএসএ অ্যান্ড ইন্ডিয়া। তো নেক্সট নিউজ যেটা আসছে আমাদের সেটা হচ্ছে ইন্ডিয়া এবং ইউএস একটা স্পেসিফিক অবজেক্টিভ বা উদ্দেশ্য নিয়ে দুজনে, ইন্ডিয়ার স্পেস এজেন্সি ইসরো এবং ইউএস এর স্পেস এজেন্সি নাসা, দুজনে মিলে একসাথে যৌথভাবে একটা স্যাটেলাইট লঞ্চ করে, যে স্যাটেলাইটটার মেন অবজেক্টিভ হচ্ছে পৃথিবীর উপর ভূপ্রাকৃতিক যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনগুলোকে লক্ষ্য রাখা এবং সেগুলোর ব্যাপারে মানুষকে অ্যাওয়্যার করা। এবং তারা এই প্রজেক্টটা একসাথে কন্ডাক্টেড করে এবং কন্ডাক্ট করার পর সেটাকে লঞ্চ সাকসেসফুলি লঞ্চ করে। তো এই প্রজেক্টটাকে যদি দেখি, এই প্রজেক্টটার নাম দেওয়া হয় নাসা এবং ইসরো দ্বারা যৌথ প্রজেক্ট, এটাকে নাম দিয়ে আমরা হচ্ছে নিসার, ঠিক আছে, NISAR, নিসার। এই নিসারের ফুল ফর্ম কি? এই নিসারের ফুল ফর্ম যদি দেখো আমরা আসছি, ঠিক আছে, এখানে তোমরা পেয়ে যাবে নাসা N, ইসরোর I, এদের থেকে আসছে সিনথেটিক অ্যাপারচার র্যাডার, ঠিক আছে। তাহলে এখানে পেলাম N ফর নাসা, I ফর ইসরো, S ফর সিনথেটিক, A ফর অ্যাপারচার, R ফর র্যাডার। এখান থেকে পেয়ে গেলাম আমরা নাসা, ইসরো, সিস্টেমেটিক অ্যাপারচার র্যাডার। তার মানে বুঝতেই পারছো এমন একটা কিছু যেটা কি করবে, যেটা পৃথিবীর উপরের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের একটা ডায়াগ্রাম এবং মানচিত্র তৈরি করবে, যেটা আমাদের কি করবে, পৃথিবীর উপর পরিবর্তনগুলোকে ডিটেক্ট করতে হেল্প করবে। তো চলো এটাকে দেখি ভালোভাবে, ডিটেলসে পড়ি এর ব্যাপারে। তো এই নিসার স্যাটেলাইটটা যদি দেখি তাহলে এটা হচ্ছে যৌথভাবে তৈরি করা হয় কার দ্বারা, নাসা এবং ইসরো দ্বারা। এবং তৈরি করার পর সেটাকে যদি দেখি তাহলে হচ্ছে জুলাই 30-তে সেটাকে লঞ্চ করা হয়। এবং সেটা কোথা থেকে লঞ্চ করা হয়, এটা ভারতবর্ষের ম্যাপ দেখতে পাচ্ছ এবং ভারতবর্ষের ম্যাপে এখানে যে স্টেটটা পাই সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এবং অন্ধ্রপ্রদেশে এখানে একটা পোর্ট আছে, বলতে পারো স্পেস পোর্ট আছে, স্টেশন আছে, যেখান থেকে বলতে পারি যে আমরা আমাদের স্যাটেলাইটস গুলোকে আমরা লঞ্চ করে থাকি, দ্যাট ইজ হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। এখান থেকেই আমাদের সেই লঞ্চটা হয়। তাহলে নিসার ইজ দ্য ফার্স্ট স্যাটেলাইট জয়েন্টলি ডেভেলপড বাই নাসা অ্যান্ড ইসরো। এটা পৃথিবীর প্রথম স্যাটেলাইট যেটা নাসা এবং ভারতবর্ষের দুজনে যৌথভাবে ডেভেলপ করেছে। এবং এটাকে লঞ্চ করা কোথা থেকে হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ। এবার এই স্যাটেলাইটের ওজন যদি দেখি তাহলে হচ্ছে 2392 কেজি। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কেন ইম্পর্টেন্ট হবে সেটা আমি পরে বলছি। এবং এটাকে প্লেস করা হয়েছে অ্যারাউন্ড 747 কিলোমিটার উপরে কি বলছে দেখো, সান সিনক্রোনাস পোলার অরবিট, এমন একটা অরবিট যেটা সূর্যের চারিদিকে যে পৃথিবীর রোটেশন হচ্ছে সেই রোটেশনের সাথে সিনক্রোনাইজ, যাতে সে কন্টিনিউয়াস বেসিসে পৃথিবীর উপরের ইমেজকে ঠিক ঠিক টাইমে একই টাইমে প্রত্যেক দিন নিতে পারে। মানে কোনো একটা জায়গার সেই ছবি দেখা যাচ্ছে স্যাটেলাইটটা ট্রাভেল করতে করতে কোনো একটা জায়গার ছবি আজকে রাত সকাল 12টায় নিল,
তো কালকেও আবার ঠিক সকাল 12টায় সেই জায়গাটার ছবি নেবে। তো বলতে পারো যে এটা সোলার পৃথিবীর যে রোটেশন আছে সূর্যের চারিদিকে সেই রোটেশনের সাথে সিঙ্ক্রোনাইজ, এই জন্য আমরা এটাকে বলি সান সিঙ্ক্রোনাইজ পোলার অরবিট। আচ্ছা, তো এর যে অপারেশন টাইম ক্যালকুলেট করা হচ্ছে সেটা হচ্ছে 5 ইয়ার্স। বলা হচ্ছে যে এই স্যাটেলাইটটা যেটা লঞ্চ করা হচ্ছে সেটা 5 ইয়ার্স পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, তার বেশি থাকতে পারে, কোনো ইলেকট্রনিক জিনিসের ক্যাপাবিলিটিস এর উপর ডিপেন্ড করে, সেটা তার আগেও ডিস্ট্রয় হতে পারে। তো এটা আমাদের বেসিক ফিচার্স। চলো এবার এগোই নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে কি বলছে, এর অবজেক্টিভ কি ছিল, কি কারণে আমরা এটা করলাম। তো এর অবজেক্টিভ বলছে মেজার অফ দ্য উডি বায়োমাস এন্ড ইটস চেঞ্জ। উডি বায়োমাস বলতে এখানে উডি বায়োমাস বলতে আর কিছু না, এখানে বলা হচ্ছে ফরেস্টের। যে পৃথিবীতে ফরেস্ট গুলোকে সবসময় উপর থেকে কোনো স্যাটেলাইট যদি ট্র্যাক করে তাহলে তার কন্ট্রাকশন কতটা সে ছোট হচ্ছে কতটা সে বড় হচ্ছে, তাহলে সেটা মেজারমেন্ট করা খুব ইজি হবে। তা বলা হলো যে মেজার দা উডি বায়োমাস এন্ড ইটস চেঞ্জেস। যে পৃথিবীতে যে বায়োমাস আছে, কি বায়োমাস, উডি বায়োমাস, বা বলতে পারো যে ফরেস্ট, সেই ফরেস্ট কতটা এক্সপ্যান্ড করছে কতটা কন্ট্রাক্ট করছে তার একটা মেজারমেন্ট করা, এটা পেলাম। নেক্সট কি বলছে, ট্র্যাক চেঞ্জেস ইন দা এক্সটেন্ট অফ দা অ্যাক্টিভ ক্রপস। যে পৃথিবীতে মানুষ যেমন ফরেস্ট ছাড়াও আরেকটা জায়গা আছে যেখানে বলি আমরা মানুষের এগ্রিকালচার ফিল্ড, মানুষ চাষবাস করছে, সেই এগ্রিকালচার ফিল্ড কতটা এক্সটেন্ড হচ্ছে বা কতটা ছোট হচ্ছে কতটা অ্যাক্টিভ আছে সেই সমস্ত জিনিসকে ট্র্যাক। থার্ড, আন্ডারস্ট্যান্ড দ্য চেঞ্জেস ইন ওয়েটল্যান্ডস এক্সটেন্ট। ওয়েটল্যান্ড মানে এক্ষুনি বললাম আমরা ওয়েটল্যান্ডস পড়লাম, তাহলে বলেছিলাম যে আগের নিউজটার সাথে এই নিউজটা কানেক্টেড, অবশ্যই কানেক্টেড। কেন কি, ওয়েটল্যান্ড মানে পৃথিবীর যে জলাভূমিগুলো আছে সমুদ্র থেকে শুরু করে ছোট্ট লেক পর্যন্ত সমস্ত কিছু, সে বাড়ছে না কমছে, তার ভিতরে জলের লেয়ার বাড়ছে না সেটা আস্তে আস্তে ড্রাই এ কনভার্ট হচ্ছে, সেটা শুকিয়ে যাচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো আমাদের স্পেস থেকে অবজার্ভ করা এবং সেটাকে নোটিফাই করা এবং রিপোর্ট করা, সেটাই হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ড দ্য চেঞ্জেস ইন ওয়েটল্যান্ডস এর এক্সটেন্ট। ওয়েটল্যান্ডটা বাড়লো না কমলো। নেক্সট, ম্যাপ গ্রিনল্যান্ডস অ্যান্ড আন্টার্কটিক্স আইস শিটস। আমরা যদি রিসেন্টলি খবর শুনি বা যারা যারা গ্লোবাল নিউজের সম্পর্কে খবর রাখো, এনভায়রনমেন্টের ব্যাপারে খবর রাখো, তারা নিশ্চয়ই খবর শুনেছো বা জেনেছো যে পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কি হচ্ছে, গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিক এই লেভেলে নর্থ পোল এবং সাউথ পোল দুটো সেগমেন্টে কি হচ্ছে, আমাদের বরফ বা স্নো শিটস যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে মেল্ট করছে, এবং সেই মেল্ট করার জন্য কি হচ্ছে, পৃথিবীতে যে জলের লেয়ার আছে সেই জলের লেয়ার ধীরে 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 ইনক্রিজ করছে। তাহলে বলছে কি যে ম্যাপ করা বা সেটার মেজারমেন্ট রাখা, সেটার ব্যাপারে মানুষকে অ্যাওয়্যার রাখা, গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা রিজিয়নে যে আইস শিট আছে সেই আইস শিটটা কিভাবে মেল্ট করছে, এবং এছাড়াও যে অন্যান্য আইস আছে ইন সিজ সেই জিনিসগুলোকে কি করা, সেই জিনিসগুলোকে প্রপারলি ট্র্যাক করা এবং তাদের প্রপার মেজারমেন্ট করা, এবং সেটা মানুষের কাছে বা সেটা নাসা এবং ইসরোর কাছে প্রপারলি ডেটা প্রোভাইড। এন্ড ফোর্থ যদি পয়েন্ট দেখো সেটা হচ্ছে ক্যারেক্টারাইজ ল্যান্ড সারফেস ডিফরমেশন রিলেটেড টু সিসমিক অ্যাক্টিভিটি। বলছে ক্যারেক্টারাইজ করা, কার ক্যারেক্টারাইজ করা, সারফেস ডিফরমেশন, পৃথিবীর ভূত্বকের যে ডিফরমেশন হচ্ছে, কোথাও সেটা বসে গিয়ে গর্ত হয়ে যাচ্ছে, কোথাও সেটা দুদিক থেকে চাপ করে উঁচু হয়ে যাচ্ছে, এই দুটোকে আমরা বলি ডিফরমেশন, যে তার ফর্ম বা প্রেজেন্ট অবস্থাকে পরিবর্তন করছে, এটাকে বলছি ডিফরমেশন। ক্যারেক্টারাইজ দ্য ল্যান্ড ডিফরমেশন, ল্যান্ডের যে ডিফরমেশন হচ্ছে সেটাকে ট্র্যাক করা। কিসের জন্য ল্যান্ডের ডিফরমেশন হতে পারে, সিসমিসিটি, সিসমিক অ্যাক্টিভিটি, পৃথিবীর যে ভূপ্রাকৃতিক অ্যাক্টিভিটি, জিওমরফোলজিক অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির জন্য হচ্ছে। ভলকানিজমের জন্য হচ্ছে, পৃথিবীর নিচ থেকে লাভা বেরিয়ে আসছে, সেই লাভা এসে ডিপোজিশন হয়ে সেখানে মাউন্টেন্স তৈরি করছে, প্ল্যাটিউস তৈরি করছে। ল্যান্ডস্লাইড হতে পারে, কোনো জায়গায় ভূমি বসে গিয়ে বা ধসে গিয়ে সেখানে একটা ডেপথ বা ডিপ্রেশন ক্রিয়েট করলো। সাবসিডেন্স হতে পারে, বসে যাওয়া হতে পারে। আপলিফমেন্ট হতে পারে, এবং অ্যাসোসিয়েটেড উইথ দ্য চেঞ্জ অফ সারফেস অ্যাকুইফায়ার্স, বিভিন্ন রকম জলজ জায়গা বা বলতে পারো যে অ্যাকোয়াটিক চেঞ্জেস যেগুলো আসছে। তারপর হাইড্রোকার্বন রিজার্ভার্স, পৃথিবীতে যে বিভিন্ন হাইড্রোকার্বন রিজার্ভার্স আছে সেই সমস্ত জিনিসগুলোকে ট্র্যাক করে। তো এই সমস্ত পরিবর্তনগুলো যদি দেখি সেগুলোকে ট্র্যাক করছে কে, মেনলি পৃথিবীর উপর যে সিসমিক অ্যাক্টিভিটি বা জিওলজিক্যাল ফরমেশন আছে, সেই জিওলজিক্যাল ফরমেশনের জন্য তার ভেতর যে পৃথিবীর ভূপ্রাকৃতিক বা ভূত্বকের উপর যে পরিবর্তন হচ্ছে, বেসিক্যালি সেই পরিবর্তনগুলোকে ট্র্যাক করা এবং সেই পরিবর্তনগুলোকে মেজার করা এবং মানুষকে সেগুলোর ব্যাপারে অ্যাওয়্যার করা, এইটা হচ্ছে তার মেন অবজেক্ট। তাহলে আমরা এই প্রজেক্টের যে নিশার প্রজেক্ট আমরা পেলাম, স্যাটেলাইট পেলাম, তার মেন অবজেক্টিভ কি, এই চারটি। চলো এবার নেক্সট স্লাইডে যাই। এবার
এই সিস্টেমেটিক যে আমরা অ্যাপ্রোচ নিলাম, যে সিস্টেমেটিক ওয়েতে একটা স্যাটেলাইট আসবে পৃথিবীর উপর, ঠিক টাইমে, নির্দিষ্ট টাইমে অবজার্ভ করবে, সেই অবজারভেশনের মাধ্যমে সে কিভাবে তার স্যাটেলাইট ইমেজিং তৈরি করবে এবং মানুষকে হেল্প করবে, সেটার জন্য যদি দেখি তাহলে আমাদের একটু জিনিসকে জানতে হবে সায়েন্টিফিক ওয়েতে। এই স্যাটেলাইটটার যে স্পেশাল বৈশিষ্ট্য আছে, এই স্যাটেলাইটটা দু ধরনের রেডিয়েশন বা ফ্রিকোয়েন্সি ইউজ করবে পৃথিবীর ম্যাপিং এর জন্য। কি ম্যাপিং এর জন্য ইউজ করবে বলতে পারো, দু ধরনের ফ্রিকোয়েন্সি। একটা ফ্রিকোয়েন্সি সে ইউজ করবে যে ফ্রিকোয়েন্সিটা পৃথিবীর ভেতরে বহু ভেতর পর্যন্ত পেনিট্রেট করবে এবং পৃথিবীর একটা ডেপথ ইমেজ তৈরি করবে। আর সেকেন্ড একটা রেডিয়েশন বা ফ্রিকোয়েন্সি কি করবে, সেই ইমেজটার ভেতর বলতে পারো রেজুলেশন ইনক্রিজ করা। আমরা জানি যে যত বেশি রেজুলেশন হয় তার ইমেজ কোয়ালিটি তত বেশি হয়, তো তেমনি আরেকটা ফ্রিকোয়েন্সি আমাদের কি করবে, আমাদের সেই যে ইমেজটা পাঠাচ্ছে সেই ইমেজটার রেজুলেশন পেটা। তো অ্যাকচুয়ালি দেখা গেল যে যে নাসা ইসরো সিস্টেমেটিক সিনথেটিক অ্যাপারচার রেডার, সে অ্যাকচুয়ালি হচ্ছে দু ধরনের ব্যান্ড ইউজ করছে বা দু ধরনের ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করছে। একটা হচ্ছে এল ব্যান্ড, একটা হচ্ছে এস ব্যান্ড। এবার চলো দেখিনি এর দুটোর ভেতর পার্থক্য কি। এল ব্যান্ড ফ্রিকোয়েন্সি যদি দেখি, এর ফ্রিকোয়েন্সি আমরা ক্যালকুলেট করে থাকি 1.25 গিগাহার্টজ অর 1260 মেগাহার্টজ, এটাকে ক্যালকুলেট করি, মানে এটা বলতে যে এর ফ্রিকোয়েন্সি খুবই হাই। এর কাজ কি, এ মেনলি কি করবে, এই ফ্রিকোয়েন্সি কি করবে, পেনিট্রেট করে যাবে থ্রু ডেন্স ভেজিটেশন, গাছপালা, ক্লাউডস, ফরেস্ট, এবং সে কি করবে পৃথিবী পর্যন্ত পৌঁছাবে। বিভিন্ন সিসমিক অ্যাক্টিভিটি, ভলকানিক অ্যাক্টিভিটি পৃথিবীর ভেতর যেগুলো করছে পেনিট্রেট করে সেগুলো পর্যন্ত পৌঁছাবে এবং সেগুলোর অ্যাক্টিভিটির একটা ইমেজ তৈরি করবে। এবার সেই ইমেজটাকে আরো প্রমিনেন্টলি, আরো যাতে ডিটেলসে আসে আমার কাছে, সেই জন্য আমরা সেকেন্ডারি একটা সাপোর্টিভ আমরা ইমেজ ফ্রিকোয়েন্সি ইউজ করবো, দ্যাট ইজ আমাদের এস ব্যান্ড ফ্রিকোয়েন্সি। এস ব্যান্ড ফ্রিকোয়েন্সি যদি দেখো 3.20 গিগাহার্টজ, এ কি করবে, এ মেনলি সাপোর্ট করবে যে ইমেজটা আমরা পাচ্ছি সেই ইমেজটার রেজুলেশন বা সেই ইমেজটার ইমেজিং যাতে আরো বেটার কোয়ালিটি আমাদের কাছে এসে পৌঁছায় সেটা। তাহলে প্রশ্ন আসতে পারে যে নিসার কতগুলো ব্যান্ডউইথ ইউজ করছে, মেনলি দু ধরনের ব্যান্ডউইথ ইউজ করে, একটা হচ্ছে এল ব্যান্ড, একটা হচ্ছে এস ব্যান্ড। এবার আসি এই যে টপিক রিলেটেড কিছু কোশ্চেন্স। তো সব থেকে ফার্স্ট কোশ্চেন যেটা আসছে, হোয়াট ডাজ নিসার স্ট্যান্ড ফর। এক্ষুনি আমরা পড়লাম যে নিসারের ফুল ফর্ম কি, মানে কি। অপশন বি, নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার। আচ্ছা, সিনথেটিক মানে যদি দেখো আর্টিফিশিয়াল, অ্যাপারচার শব্দটা আমরা ইউজ করি ক্যামেরার সাথে। ক্যামেরার যে লেন্সের দূর বা কাছের জন্য আমাদের চোখ যেমন দেখেছো তো, আমাদের চোখ যদি দেখো, চোখের আমাদের যে রেটিনা আছে সেই রেটিনা কি করে, বেশি পরিমাণ আলো যখন আসে তখন রেটিনার যে আমাদের যে গ্যাপটা আছে, হোলটা আছে, সেটা আস্তে আস্তে ছোট হয়ে যায় যাতে মিনিমাম লাইট সেখানে এন্ট্রি নেয়। আবার যখন আমরা কম আলোতে থাকি সেটা বড় হয়ে যায়। তাহলে এই যে জিনিসটা ছোট হওয়া এবং বড় হওয়া গ্যাপটার, বা বলতে পারো যে গ্যাপটার মাধ্যমে লাইট এন্ট্রি নিচ্ছে, সেই গ্যাপটা ছোট হওয়া বড় হওয়া, তার জন্য লাইটের ফোকাস আর লাইটের এন্ট্রি যে রেগুলেটেড হয়, সেম জিনিসটাকে আমরা ক্যামেরার ক্ষেত্রে যখন ইউজ করি সেটাকে বলি অ্যাপারচার। তার মানে এ কি করছে, এ সেম টাইপ অফ হিউম্যান আই যেভাবে কাজ করে সেম মেথড ইউজ করছে, কিন্তু সেটা কি, সেটা হচ্ছে সিনথেটিক বা বলতে পারো আর্টিফিশিয়াল। এখান থেকে এসে নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার। এটা গেল ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন আছে, দেখি কি বলছে, হোয়াট ইজ এ প্রাইমারি সাইন্টিফিক অবজেক্টিভ অফ দ্য নিসার স্যাটেলাইট মিশন। নিসার স্যাটেলাইট মিশনের সাইন্টিফিক অবজেক্টিভ কি, এটা সবাই জানো যে কি সাইন্টিফিক অবজেক্টিভ ছিল। কি বলছে, মঙ্গল গ্রহে ফসল উৎপাদনশীলতা পর্যবেক্ষণ করা, অবশ্যই না। পৃথিবীতে ভূমিপৃষ্ঠের বিকৃতি পরিমাপ ও মানচিত্র তৈরি করা, অবশ্যই। বহির্মুখী বায়ুমণ্ডল পর্যবেক্ষণ করা, না। মহাজাগতিক পটভূমি বিকিরণ অধ্যয়ন করা, না। এটাকে যদি ইংলিশে বলি তাহলে মনিটরিং ক্রপ প্রোডাক্টিভিটি অন মার্স, মার্সের ক্রপ প্রোডাকশন কি আমরা কি অবজার্ভ করছি না। মেজারিং এন্ড ম্যাপিং ল্যান্ড সারফেস ডিফরমেশন অন আর্থ, এটা আমরা অবশ্যই করছি। তাহলে এখানে হচ্ছে অপশন আমাদের হয়ে গেল বি। এবার আছে নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য নিসার স্যাটেলাইট ইজ আর কারেক্ট। এই তিনটে স্যাটেলাইটের ভেতর থেকে, আচ্ছা এখানে যে জিনিসটা মিস গেছে, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এন্ড এটা হচ্ছে 3 নাম্বার, নাম্বারটা মিসিং গেছে, তাহলে আমি মার্ক করে দিলাম। 1 নম্বর স্টেটমেন্ট কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য নিসার স্যাটেলাইট ইজ কারেক্ট। নিচে যে নিসার স্যাটেলাইটের রিলেটেড যে তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্টগুলোর ভিতর কোনটা কারেক্ট। বলছে নিসার ইজ এ জয়েন্ট স্যাটেলাইট মিশন বিটুইন নাসা এন্ড ইসরো, অবভিয়াসলি ঠিক, হ্যাঁ নাসা এবং ইসরোর ভেতরেই হয়েছে।
It is the world first radar imaging satellite to operate on dual frequency band. অবশ্যই পৃথিবীতে প্রথম স্যাটেলাইট যে এই দুটো ফ্রিকোয়েন্সিকে ইউজ করছে। থার্ড কি বলছে, নিসার উইল প্রাইমারি স্টাডি ওশান পলিউশন এন্ড ম্যারাইন ডাইভার্সিটি। ওশানের পলিউশন এন্ড ম্যারাইন ডাইভার্সিটি কে সে স্টাডি করছে না, করছে না, সে কি করছে, পৃথিবীর ম্যাপিং করছে। তাহলে এটা কখনোই ঠিক না। তাহলে অপশন কি হয়ে গেল, তাহলে অপশন হয়ে গেল 1 and 2। তাহলে দেখি কোনটা মিলছে, অপশন 1 and 2। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন, which launch vehicle will be used for placing NISAR in orbit? এই নিসার স্যাটেলাইটটাকে অরবিটে লঞ্চ করার জন্য আমরা কোন স্যাটেলাইট লঞ্চার আমরা ইউজ করছি। তাহলে এখানে যদি দেখো, এখানে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার পাবো হচ্ছে এখানে, আমরা একটু আগে স্টাডি করছিলাম। দেখো এখানে আমরা স্যাটেলাইটের ওজন আমরা তখন বলেছিলাম যে এটা আমাদের পরে কাজে লাগবে, দ্যাট ইজ 2392 কেজি। তার মানে এটা বুঝতে পারছো যে প্রায় 2392 কেজি, মানে প্রায় যদি দেখো 2400 কেজির কাছাকাছি হচ্ছে, মানে বিশালই ভালো। এত বড় জিনিসকে স্পেসে পাঠানোর জন্য আমাদের যে লঞ্চ সিস্টেম লাগবে, সেই লঞ্চ সিস্টেমটাও হেভি লাগবে। তো ভারতবর্ষ এই ধরনের স্যাটেলাইট লঞ্চ করার জন্য যদি দেখি, তাহলে দু ধরনের স্যাটেলাইট লঞ্চিং সিস্টেম তৈরি করছে, এবং সেই স্যাটেলাইট লঞ্চিং সিস্টেমটার নাম ভারত কি দেয়, সেই স্যাটেলাইট লঞ্চিং সিস্টেমের নাম দেয় ভারত জিওসিনক্রোনাস। দেখো আমরা এখানে নাম লিখে দিয়েছি, জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি জিএসএলভি। ঠিক আছে, এই জিএসএলভি এর ফুল ফর্ম জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রেও আসতে পারে, পরীক্ষার ক্ষেত্রেও আসতে পারে। তো ভারত এই জিএসএলভি যদি দেখো, জিএসএলভি দুটো ক্যাটাগরি পাবে, একটা হচ্ছে মার্ক 1, একটা হচ্ছে মার্ক 2। মার্ক 1 এবং মার্ক 2 এর ভেতর পার্থক্য কি, যদি কোনো স্যাটেলাইটের ওজন 2000 কেজি থেকে শুরু করে 2200 কেজির ভেতর হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে জিএসএলভি মার্ক 1। উল্টো দিকে যদি আমাদের কখনো স্যাটেলাইটের ওজন 2200 কেজি থেকে শুরু করে 2300 और একবারে তুমি এটা লিখো অ্যারাউন্ড 2200 কেজি থেকে শুরু করে আমাদের 2400 কেজির ভেতর হয়, তখন আমরা ইউজ করি মার্ক 2। তো আমাদের যে এখানে লঞ্চ হচ্ছে ভেহিকল, যে ইউজ হচ্ছে ভেহিকল, সেটা অবশ্যই তাহলে জিএসএলভি কি হবে, মার্ক 1 হবে না মার্ক 2? অবশ্যই সেটা হবে মার্ক। তো এই মার্ক 2 যে মডেলটা ইউজ হয়েছে, সেই মডেলটার নাম হচ্ছে F-16। ঠিক আছে, তাহলে মনে রাখবে হুইচ লঞ্চ ভেহিকল ইজ উইল বি ইউজড ফর প্লেসিং দ্য নিসার ইন অরবিট। সেটাকে অরবিটে প্লেস করার জন্য আমাদের কি ইউজ করা হয়েছে, জিএসএলভি F-16। কখনো জিএসএলভি মার্ক 2 হিসাবে আসতে পারে, যেটা কোন মার্ক আছে, তাহলে এটা আমরা ইউজ করেছি। তাহলে এটা গেল আমাদের বেসিক কিছু কোশ্চেন, যেগুলো আমরা এই টপিক রিলেটেড আমরা ডিসকাস করলাম। তো আমাদের আজকের ক্লাসে আমরা মেনলি দুটো ইম্পর্টেন্ট টপিককে নিয়ে ডিসকাস করলাম। যদি তোমরা তোমাদের এই ক্লাসেস ভালো লেগে থাকে, তোমরা একাডেমির চ্যানেলকে ফলো করতে পারো, সেখানে তোমরা সব সময় আপডেটেড ভিডিও, ক্লাসের সমস্ত কিছু পেতে পারো। আমাদের একাডেমি তোমাদেরকে বিভিন্ন ভাবে তোমাদের কম্পিটিটিভ ফিল্ডের প্রিপারেশনকে সাপোর্ট করে থাকে। স্পেসিফিকলি যদি দেখো, আমাদের এখানে মোড অফ প্রিপারেশন দুটো থাকে। একটা হচ্ছে মেনলি যেখানে ডেসক্রিপটিভ প্রিপারেশন হয় ডব্লিউবিসিএস ইউপিএসসি এর জন্য, আমরা অ্যাডভান্স কোর্সেস লঞ্চ করে থাকি। এন্ড যখন আমরা আদার কম্বাইন্ড কোর্সেস এর কথা ভাবি, বাকি স্টুডেন্টদের জন্য যারা একটু কম্বাইন্ড কোর্সেস, লোয়ার লেভেল অফ এক্সামস গুলো, গ্রুপ সি, গ্রুপ ডি, সিজিএল, সিএইচএস এর এই ধরনের এক্সাম গুলোকে তারা ক্যাটার করে থাকে, সেই এক্সাম গুলোর জন্য আমরা ফাউন্ডেশন কোর্সেস লঞ্চ করে থাকি। তো তোমরা একাডেমির কাছ থেকে সমস্ত রকম হেল্প পাবে। যদি কখনো একাডেমির কাছ থেকে কোনো রকম কোয়ারিজ থাকে, একাডেমির কাছ থেকে কিছু জানার থাকে বা কোনো রকম হেল্প চাও, তাহলে তোমরা নিচের এই নাম্বারগুলোর ভিতর যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। সেখান থেকে তোমাদের আমাদের অফিসের যে অ্যাসোসিয়েটস থাকবে, সে তোমাদের যথাসাধ্য হেল্প করবে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকছে। নেক্সট উইকে আসবো আমরা আবার নতুন কিছু কারেন্ট টপিক নিয়ে। থ্যাংক ইউ।